সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তো সিরাজুল। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর এম এ মোমেন। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি জানতে চাই যে আপনার ভূমির উপর ভূমি নিয়ে আপনার অভিসন্ধব আছে, অর্থাৎ কাজ যে আছে সেই সেই অভিজ্ঞতা থেকে জানতে চাই ভূমি আসলে কার। বিশেষ করে আমাদের এই অংশে খুব পুরনো গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদে আপনার একটি কিশোরী নায়িকা, তার নাম হচ্ছে অপালা। অপালা একসময় বলল যে তার বাবার যে এই ধানি জমি, এই জমিগুলি হচ্ছে তার বাবার মাথার মতো। মাথার উপরে চুল আছে, মানে এটা প্রতীকী অর্থে মাথাটা যেমন বাবার নিজের, জমিটাও তার নিজের। তার মানে জমিটা হচ্ছে যিনি কৃষক, যিনি চাষ করেন, জমির মালিক হচ্ছেন তিনি। এটা নিয়ে অনেক বিতর্ক আছে এবং বিতর্কটাকে আমরা একটা জায়গা থেকে কনক্লুড করতে হবে। সেই কনক্লুশনের জন্য 1940 সালে যে বিখ্যাত ফ্লাউট কমিশন হয়, ফ্লাউট কমিশনে খুব স্পষ্টভাবে বলা হয়েছে জমির, বিশেষ করে এই বাংলায় জমির মূল মালিক যারা এই জমি চাষ করতেন তারাই। পরবর্তী সময় এই জমি তাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে, কিন্তু আমরা এখনো বলবো জমির মূল মালিক যারা চাষি তাদের, ল্যান্ড টু দ্য টিলার। যে জন্য পরবর্তী সময় আন্দোলন হয়েছে যে জমি এই চাষির কাছেই ফেরত যায়। আসলে কি জমির মালিক চাষি এখন? এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এটা হচ্ছে তাত্ত্বিকভাবে আমি যে অংশটুকুতে আসলাম। এবার আসেন আমরা বাস্তবতার দিকে ফিরে। বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে একদম মানে পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই মানে জর্জার মুল্লুকতার এরকম একটা বিষয় আমাদের মধ্যে চলে এসেছে। এবং সেক্ষেত্রেই যে চাষি, সেই চাষির হাতে কিন্তু অস্ত্র নাই। অস্ত্র যার হাতে, বল যার হাতে, সেই চাষির জমি দখল করা শুরু করলো। এই করতে করতে একটা পর্যায়ে রাষ্ট্রেরও মনে হলো জমিটা রাষ্ট্রের হলে মন্দ কি, জমিটা রাষ্ট্রের হবে, রাষ্ট্র দান করবে, ইত্যাদি ইত্যাদি। এভাবে চলতে চলতে একটা সময় জমির মালিকানা আসলো রাষ্ট্রের হাতে, একটা সময় আসলো কমিউনের হাতে, যে সম্প্রদায় কালেকটিভ ভাবে আসলো, আবার ব্যক্তির হাতেও থাকলো। আমরা যদি মানে সভ্যতার ইতিহাসটাকে যদি আমরা দেখি, যে বিভিন্ন যুগে প্যাস্টোরাল যুগ, পরবর্তী সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, হয়ে হয়ে মালিকানার বেশ কিছু বিবর্তন হলো। সভ্যতা বিবর্তনের সঙ্গে সেই বিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা যদি ধরেন 1917 সালের কথা বলি, 1917 সালে রাশিয়াতে বিখ্যাত সেই রুশ বিপ্লব হলো। রুশ বিপ্লবের সময় একটা মূল লক্ষ্য ছিল যে জমির মালিকানাটা সরকারের হাতে আসবে, জমিটা কালেকটিভাইজড হবে, ইন্ডিভিজুয়াল পার্সেলের পরিবর্তে জমিগুলি গোষ্ঠীর কাছে দেওয়া হবে, গোষ্ঠীর কাছে কালেকটিভাইজড হবে, সরকারের হাতে জমিটা ন্যস্ত হবে, সরকার পরবর্তী সময় জমিটা আবার ডিস্ট্রিবিউট করবে। তো এটা হলো আপনার এক সময়ের জন্য মনে হলো একটা খুব বিরাট কাজ, একটা বিরাট কাজ। এটাই হচ্ছে আমাদের ভূমি সংস্কার। পরবর্তী সময় আপনি যদি গ্লাসনোস্ট, পেরেস্ট্রোইকা এরকম সময় দেখেন, তখন কি দাঁড়ালো যে না, এটাকে আমরা একসময় কালেকটিভাইজ করেছি, এখন এটাকে আবার ডিকালেকটিভাইজ করতে হবে। কাজেই সময়, চরিত্র, আর্থিক অবস্থা সবকিছু এর মধ্যে একটা প্রভাব বিস্তার করে, এবং সেই সাথে রাজনীতি অবশ্যই। কিন্তু এই যে রাজনীতি তো করে, কিন্তু আমাদের এই যে ভূমির চিরস্থায়ী বন্দোবস্ত হলো, সেই জায়গা থেকে যদি আপনি আচ্ছা ঠিক আছে, আমরা আমি যদি ধরে নিই যে একটা সময় পর্যন্ত কৃষকের হাতেই জমি ছিল, কৃষকের জমির মালিক ছিল। পরবর্তী সময় জমি নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়। আমাদের এখানে প্রথম, আমরা যদি এই বাংলার কথা চিন্তা করি, বাংলায় প্রথম সরকার কারা গঠন করে? হিন্দুরা। হিন্দুদের পরে তারপরে আসে আপনার পাঠানরা, তারপরে আসে মোগল, তারপরে আসে মারাঠি, তারপরে শিখ, এবং সবশেষে ইংরেজ। আপনি যে আমলের কথা বললেন, সেই ইংরেজ আমলে 1793 সালে লর্ড কর্নওয়ালিস এসে চিরস্থায়ী বন্দোবস্ত করলেন। চিরস্থায়ী বন্দোবস্ত মানে হচ্ছে এই হচ্ছে জমি, এই জমিটা আমি আপনাকে চিরদিনের মতো দিয়ে দিলাম, বিনিময়ে আপনি আমাকে খাজনা দেবেন। খাজনা যদি কোনো কারণে আপনি ডিফল্ট করেন, ঠিক মতো না দেন, তাহলে এই জমির মালিকানা আপনার হাতে থাকবে না, জমি আমার হাতে চলে আসবে। সূর্যাস্ত আইন হলো যে সূর্যাস্তের মধ্যে যদি টাকা দিতে না পারেন, জমির মালিকানা আবার সরকারের হাতে ন্যস্ত হবে। এখন দেখতে হবে যে কর্নওয়ালিস সাহেব যে কাজটা করেছেন, আমরা যদি তার পার্সপেক্টিভে চিন্তা করি, তিনি ভুল করেননি। তিনি ছিলেন একটি উপনিবেশিক শাসনের প্রতিভূ। তার কাজ হচ্ছে এখান থেকে যতটা সম্ভব কামাই করে নিয়ে যাওয়া, উনি সেটাই করেছেন। পরবর্তী সময়ে এর আগে আপনার লর্ড কর্নওয়ালিস যে কাজটা করেন, এই জিনিসটা আসলে আপনার ফিলিপ ফ্রান্সিস নামে একজন, এটা ছিল মূলত তার পরিকল্পনা, তার এগ্রারিয়ান প্ল্যান, তার যে কৃষি প্ল্যান, এটাকে বাস্তবায়ন করেছেন লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিসের এইটা চলতে চলতে আপনার আমাদের সাহিত্যে বহু উদাহরণ আছে যে এই জমিদারি প্রথার বিরুদ্ধে কত ধরনের আন্দোলন হয়। 1885 সালে এসে হলো আপনার ইস্ট বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, বিটি অ্যাক্ট, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট। সেই সময় এই যে যারা প্রজার হাতে কিছুটা ক্ষমতা দেওয়া হলো, যে আপনি যদি
জমিদারের জমি আপনি যদি 12 বছর একটানা চাষ করেন তাহলে এর উপর আপনার একটা সত্ত্ব জন্মাবে। আপনি প্রজা হিসেবে একটা জমিতে চাষবাস করে যাচ্ছেন, হয়তো 12 বছর না, হয়তো আরো কম, তাহলে আপনার একটা অগ্রাধিকার দেওয়া হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই যে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885 আপনাকে খানিকটা এম্পাওয়ার করলো, যে তাহলে আপনি কিন্তু একসময় জমির মালিক ছিলেন, ওটা ভুলে গেলে চলবে না। সেই জমি আপনার হাতছাড়া হয়ে গেল। করা হলো। তারপরে আবার আস্তে আস্তে এরপরে আপনার 1940 সালে, আমি মাঝখানে কিন্তু বিরাট সময় উল্লেখযোগ্য কিছুই হয় নাই। 1940 সালে আপনার তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন শেরেবাংলা ফজলুল হক, এবং সেই সময়টা ফ্লাউড কমিশন গঠন করা হয়েছে। স্যার ফ্রান্সিস ফ্লাউড, উনি তখন ছিলেন কানাডাতে ব্রিটেনের রাষ্ট্রদূত। তার আগে উনি ছিলেন ব্রিটেনের কৃষিমন্ত্রী। তো সবাই ভাবলো যে এই ভদ্রলোক একটু কৃষি দরদি, একটু গরিব দরদি, ওনাকে যদি আমরা নিয়ে আসি তাহলে কেমন হয়। এবং সেই সময় তাকে আনা হলো, এবং তার নেতৃত্বে প্রায় 15-16 জনের একটা বিশাল কমিটি হয়। এতে অধিকাংশই ছিলেন জমিদার। জমিদাররা প্রত্যেকেই এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, ফ্লাউড কমিশনের একটা সুপারিশ ছিল যে চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল করে দিতে হবে, জমির একটা সিলিং করতে হবে, সিলিং অনুযায়ী জমির মালিক রাখতে পারবে, বাকি জমিটুকু গভর্নমেন্টকে সারেন্ডার করবে, এবং সেই সারেন্ডার করা জমি গভর্নমেন্ট আবার গরিব মানুষের মধ্যে, গরিব কৃষকের মধ্যে ডিস্ট্রিবিউট, ভূমিহীনের কাছে দিয়ে দিবে। এটা হচ্ছে মূলত একটা মূল ফিলসফি। তো সেই সময় এই দেশের বাংলার জমিদাররা একটা লোকও স্যার ফ্রান্সিস ফ্লাউডকে সমর্থন করেন নাই, যেই জন্য এই রিপোর্টটা সাবমিটেড হলো 1940 সালের শেষ দিকে। তারপর সাড়ে 8 বছর এই রিপোর্টটা ছিল আন্ডার দ্য কার্পেট। এই রিপোর্ট কেউ খুলেও দেখে নাই, কেউ পড়েও নাই, কারণ যারা পড়বে, যে ক্ষমতা কাঠামোর সাথে যারা জড়িত আছে, প্রত্যেকের স্বার্থের সাথে জড়িত। যদি এই রিপোর্টের খানিকটাও বাস্তবায়ন করা হয়, তাহলে সেই জমি ভূমি তাদের হাতে থাকবে না। সুতরাং তারা চেষ্টা করলে এটাকে যতটা সম্ভব সরিয়ে রাখা যায়। 1950 সালে, বাকি অংশটুকু বলে দিই, 1950 সালে প্রথম এই দেশে আইন হলো ইস্ট বেঙ্গল স্টেট একুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট। এই জায়গা থেকে আবার শুরু করবেন, আমি একটু বিরতিতে যাচ্ছি। 1950 ছিলেন। হ্যাঁ, 1950 সালে ইস্ট বেঙ্গল স্টেট একুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট জারি হলো। সেখানে চিরস্থায়ী বন্দোবস্ত রহিত হলো। জমির মালিক একটা সিলিং ধরে দেওয়া হলো যে 100 বিঘা পর্যন্ত জমি একজন ইন্ডিভিজুয়াল রাখতে পারবেন। কিন্তু দেখা গেল যে এটা যখন জারি হওয়ার পরে অসন্তোষ চারিদিকে, এবং মূলত অসন্তোষ জমির মালিক যারা তাদের। আচ্ছা আচ্ছা। তো তারা 1961 সালে তখন আবার আরেকটা কমিশন হয়, মাহমুদ কমিশন। সেই কমিশন গিয়ে তখন বলে যে না, জমি এত কম হলে পরে দেশে রেভলিউশন হয়ে যেতে পারে, বিপ্লবকে ঠেকাতে হবে, বিপ্লব ঠেকাতে হলে জমি একটু বেশি দিতে হবে। তখন সেক্ষেত্রে 375 বিঘা জমি দেওয়া হলো। এটাও আপনার জমি, যে সিলিং সারপ্লাস ল্যান্ড, উদ্বৃত্ত যে জমি, এই জমি কিন্তু খুব সামান্য পরিমাণ সরকার দখল করতে সক্ষম হয়েছে। অধিকাংশ জমি সারেন্ডার হয় নাই। 1971 আমাদের রক্তক্ষয়ী সংগ্রাম, তারপর স্বাধীনতা। 72 খুব সুন্দর একটি আইন হলো। এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার 98, PO 98 বলে এটাকে। এটাতে 100 বিঘা জমির সিলিং চূড়ান্ত হলো। কাজে 100 বিঘার বেশি জমি রাখার আপনার আর কোনো সুযোগ নেই। আর সেই সময় আরেকটা আইন হয়, সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার 96, 72 সালের। সেটাতে হয় যে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ। এটাও আমি মনে করি যে একটা রেভলিউশনারি একটা সিদ্ধান্ত। এবং এই প্রেসিডেন্সিয়াল অর্ডার 98 যেটা, এই 98 নম্বর এই আদেশ বাস্তবায়ন করতে গিয়ে দেশে তখন এক ধরনের সাড়া পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত অল্প সময় পরেই এই কাজটি আর এগোয় নেই। তার কারণটা খুব সহজ, কারণ দেখতে হবে যে ক্ষমতা কাঠামোর সাথে কারা থাকেন। ওই যে আগে যে সমস্যাটা ঠিক ছিল, সেই সমস্যাই আপনার রুরাল এলিট, তারা প্রধান বাধা, পলিটিক্যাল এলিট তারা বাধা, কারণ সবারই জমি আছে। এবং তার সাথে পরবর্তী সময়ে আগাগোড়াই সবসময় তাদের সাথে যারা এই যোগ সাদস্যটা করে, সেটা হচ্ছে আপনার সিভিল মিলিটারি এলিট। আচ্ছা, তারাও কিন্তু তারা যখন সরকারি চাকরিতে থাকেন, তারাও কিন্তু কোনো না কোনো ভাবে জমির মালিক, তাদের পিতা মাতা বিভিন্ন ভাবে, এবং নিজেদের কেনা জমি। কাজে সেই জমিগুলি রক্ষা করার জন্য তারা এই ধরনের আইন যতটা সম্ভব প্রতিহত করার চেষ্টা করেন। কাজে সমস্ত এলিটদের একটি ষড়যন্ত্রেই শেষ পর্যন্ত এই PO 98 যতটুকু বাস্তবায়ন হওয়ার কথা সেটা হয়নি। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে আপনার 1984 সাল, তখন আমাদের মনে রাখতে হবে যে 1983-তে আমাদের সামরিক আইন হয়।
সামরিক আইনকে কোনোভাবেই আমরা সমর্থন করি না, কিন্তু সামরিক আইনে যদি দু একটি ভালো কাজ হয় সেটাকে সমর্থন করবো না সেটা মনে করার কোনো কারণ নাই। সেই সময় আপনার আরেকটা ল্যান্ড রিফর্ম কমিশন হয়, সে ডক্টর আবু জাফর ওবায়দুল্লাহ সাহেব এটা ছিলেন প্রধান কবি এবং আমলা কবি। সেই সময় 1984 সালের কতগুলি খুব ভালো ভালো রেকমেন্ডেশন ছিল, এবং সেই রেকমেন্ডেশনের একটা রেকমেন্ডেশন আমি একটু বলবো। 1984 সালের আইনে সেই জায়গায় বললো না, শহরে আরবান ল্যান্ড হোল্ডার যারা, তাদেরও জমির একটা সিলিং থাকা দরকার, এবং সেখানে তারা সাজেস্ট করলো যে 10 কাঠার উপরে জমি রাখার কোনো কারণ নাই। এবং সেই কমিশনের কয়েকজন সদস্য এটাও বললেন না 10 কাঠাও বেশি, আমাদের লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা 5 কাঠা হওয়া উচিত। সেই সময় আবার কয়েকজন বিখ্যাত, যাদের কেউ কেউ পরবর্তী সময় মন্ত্রী হয়েছেন, এখনো আছেন, তারা আবার এটাকে অপোজ করলেন, না এটা করলে হবে না, আমরা আমাদের যে ক্যাপিটালিস্ট গ্রোথ, সেই গ্রোথ হবে না। এবং সেই সময় 1984 সালের আইনে আরেকটা ভালো ছিল, সেটা হচ্ছে টেনেন্সি, আমাদের বর্গা আইন। যে বর্গা আইন, বর্গা এমনিতে তো আমাদের দেশে বর্গা সুবিধাটা বর্গাদার খুব বেশি পায় না, তো সেখানে যেটা করা হয়েছিল যে জমির মালিক পাবে 1/3, বর্গাদার 1/3, আর ইনপুট যে দেবে ইনপুটের জন্য 1/3। তো এটাও শেষ পর্যন্ত ভালোভাবে বাস্তবায়িত হয়নি। এই হচ্ছে আমাদের দেশে ভূমি সংস্কারের মোটামুটি একটা ইতিহাস। 84 পর থেকে আর কোনো সংস্কারের দিকে যাওয়া হয়? 84 পর থেকে কতগুলি ছোট ছোট কাজ হয়েছে, সেই কাজগুলির মধ্যে যেমন গুচ্ছগ্রাম করা। তো এখন গুচ্ছগ্রাম আপনি যদি ঘুরে দেখেন, অধিকাংশ গুচ্ছগ্রামই যেগুলি হয়েছে প্রায় সবই আবার ওই টিন ঘরের চাল বিক্রি করে দিয়ে এরা আবার আগের জায়গায় ফিরে গেছে। ভূমিহীনের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, এবং এটা একটু আমাদের জন্য এটা একটা প্যারাডক্সিক্যাল একটা ব্যাপার। আমরা যখনই ভূমি সংস্কার করতে গেছি তখনই মনে হচ্ছে আমরা গরিব মানুষের কিছু উপকার করব, কিন্তু শেষ পর্যন্ত আমরা ভূমিহীনের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, এটা একদম আপনি যদি সেটা কিভাবে? সেটা হচ্ছে যেমন 1950-এ যখন আপনার ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট হয়, তার আগে প্রজারা তো কোথাও না কোথাও থাকতেন। প্রজা জানতেন যে জমিদার মালিক জমিদার, কিন্তু এই জমিটা উনি আমাকে দিয়ে দিয়েছেন। কিন্তু যখনই আইনটা হয়ে গেল, জমিদার বললেন যে না, আমি তো জমিটা গভর্নমেন্টকে সারেন্ডার করে দিয়েছি, সুতরাং তুমি নাই, এই জমি রাষ্ট্রের। সুতরাং এই দুর্ভাগ্য হচ্ছে আপনার এই প্রান্তিক মানুষের প্রান্তিক কৃষকদের, যারা জানতেন জমিটা তার, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে শুনলেন যে জমির মালিক তিনি আর না। কাজে গভর্নমেন্ট ইন্টারভেনশন, গভর্নমেন্টের হস্তক্ষেপ যত বারবার হয়েছে তত ক্ষতিগ্রস্ত। আমি এই ফাঁকে আমার মনে হয় এটি পুরনো ছড়া আপনাকে একটু শোনাই। এটি প্রায় 200-250 বছর আগে লেখা। সেখানে বলা হচ্ছে, সরকার হইলা কাল, খিল জমি লিখে নাল, বিনা উপকারে খায় ধুতি। খিল জমি হচ্ছে আপনার পতিত জমি, যেটাতে চাষবাস হয় না, আর নাল জমি তো ভালো জমি। এটা হচ্ছে আপনার সেটেলমেন্টের লোকজন যখন আসে, আপনার খিল জমিটাকে লিখে যায় এটা হচ্ছে নাল জমি, আপনার ট্যাক্স বেড়ে যায়। এবং সেই সময় এই ঘুষ প্রথাটা তখনও ছিল। সেই ধুতি হচ্ছে একটা সিম্বল। আপনি সেই সরকারি লোকটিকে একটি ধুতি দিলেন, ধুতি পাওয়ার পরেও সে লিখে গেল যে এটা নাল জমি, বিনা উপকারে খায় ধুতি। কাজেই সরকার আপনার যখনই ইন্টারভিন করেছে তখনই আপনার কোনো না কোনো সংকট। সেই চিত্র এখনো বর্তমান। আমার মনে হয় আমরা সেই চিত্র থেকে বাইরে আসতে পারিনি। আমাদের এখন আপনি দেখেন জমি জমার আপনার যদি সমস্ত মামলা যদি আপনি হিসেব করেন, 80% মামলা হচ্ছে জমি জমা নিয়ে, ভূমি বিষয়ক মামলা। এবং এটার আমার মনে হয় এর কোনো এন্ড নাই, চলেই যাচ্ছে এটা। আমি বিরতিতে যাব, ফিরে এসে একটা বিষয়, যেটা আমাদের এখানে নানা রকম জরিপ হয়েছে, এই জরিপও কিছু ভূমি সমস্যা তৈরি করে। আপনি যে মামলার কথা বললেন, অনেক মামলার কারণ আমি আপনার সাথে অস্বীকার করবো না। আমি জরিপগুলো নিয়ে, কারণ জরিপগুলোর বিষয়ে অনেকের হয়তো স্বচ্ছ ধারণা নাই, আপনার কাছে পেতে চাই। বলছিলাম আমাদের জমি নানা রকম জরিপ হয়েছে, আমাদের বিভিন্ন রকম দাগ আছে, সিএস দাগ, আরএস দাগ, এই জায়গাগুলো নিয়ে যদি আপনি বলেন। আমরা এই দাগগুলি কিভাবে নির্ধারণ করেছি? প্রথমে আপনার একদম শুরুতে আমরা হয়তো ধ্রুব নক্ষত্রকে আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে তারপরে মেপে আমরা আগাচ্ছি। আমাদের দেশে বেশ কয়েক দফা সার্ভে হয়েছে। ক্যাডাস্ট্রাল সার্ভে যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট একটা সার্ভে ছিল। সেই সার্ভেতেই আমরা ঠিক আধুনিক জমির যে বর্তমান যে অবস্থাটা, সেটা আমরা ওখান থেকে এসছে। এরপরে এটা আপনার রিভিশনাল একটা সার্ভে হয়, এটা পাকিস্তান আমলে রিভিশনাল সার্ভে হয়। এরপর বাংলাদেশ আমলে আপনার এটা আবার রিভিশন হয় এবং বাংলাদেশ সার্ভে হয়। এই সার্ভেগুলির সংকট হচ্ছে আপনার কাজটা কে করলেন, তার উদ্দেশ্য কি ছিল, এগুলি অনেকগুলি বিষয় দেখার আছে। আমাদের দেশে আরেকটা জিনিস আপনার তুলনামূলকভাবে বেশি, একটু যারা অবস্থাপন্ন তাদের দুর্বুদ্ধিও বেশি। আপনি আমাদের গ্রাম অঞ্চলে আপনি এটা শুনে আসবেন যে ঠিক আছে, কাজটা যখন কিছু নাই, যাই থানায় একটা মামলা দিয়ে আসি। কাজে এই যে মামলা দিয়ে আসা, এই মামলার কারণে আপনি আমাদের
দেশের অধিকাংশ জমি জমাই কোনো না কোনো মামলার সাথে আপনার জড়িয়ে আছে, যে কারণে আপনি যখন আপনি সার্ভে করতে যাচ্ছেন তখন এক পক্ষ দেখালো না আমারটা তো মামলায় জড়িত। আর সার্ভের আমাদের যারা এই সার্ভে পরিচালনা করেন তারা যে সবাই খুব দক্ষ এটা মনে করার কোনো কারণ নেই। আপনার ওই চেইনম্যান একদম এখানে প্রফেশনাল কোনো লোক নেই এখানে। আপনার ওই যখন সার্ভে শুরু হয় তখন চেইনম্যান একেবারে অশিক্ষিত লোকদের চেইনম্যান হিসেবে নেওয়া হয় এবং তারা অস্থায়ী ভিত্তিতে নেওয়া হয়। তাই কাজে সেক্ষেত্রে তাদের কাছে আপনি খুব ভালো একটা কাজ পাবেন সেটা আশা করাও ঠিক না। আর সবচেয়ে বড় যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড, যেটা কয়েক দফা চেষ্টাও করা হয়েছে এবং আমি নিজেও চেষ্টা করে আপনার ডেমরার 2টি ইউনিয়নকে তখন ফুল কম্পিউটারাইজ করেছি। কিন্তু এখানে আবার এটার বিরুদ্ধে আবার কাজ করে আপনার একটি চক্র। আপনি যদি পুরো জিনিসটি আপনার কম্পিউটারে চলে আসে, আপনি একটা ক্লিক করলেন, ক্লিক করে আপনি আপনার পর্চাটা পেয়ে গেলেন, তথ্য পাওয়া গেল, আপনি সব শুদ্ধ আপনার 5 টাকাও খরচ হবে না। কিন্তু যদি আপনি এটা ঠেকাতে পারলে তো আপনি 5,000 টাকা 10,000 টাকা আপনি কামাই করতে পারেন। তো কাজেই যারা এই চক্রটা এটাকে ব্যবসা হিসেবে রেখে দিয়েছে এবং বিভিন্ন সময় তারা যথেষ্ট শক্তিশালী, তারা ক্ষমতা কাঠামোর সাথে বিভিন্ন সময় চলে আসে এবং তাদের এই ইন্টারভেনশনের কারণে অনেক সময় কাজগুলি করা যায় না। বাংলাদেশে আরেকটা বড় সংকট আপনার এই সেটেলমেন্ট ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে আপনি দেখবেন জমির রেজিস্ট্রেশনের দায়িত্ব হচ্ছে আইন মন্ত্রণালয়ের, আর জমির অন্যান্য কাজ করে ভূমি মন্ত্রণালয়। আচ্ছা, এটা দুইটা কিন্তু ডিভোর্সড, দুইটা কিন্তু আসলে এক হওয়ার কথা। আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলি। আমি ঢাকায় চাকরি করাকালীন ঢাকা জেলা প্রশাসক হিসেবে মিরপুরে আমি একটি রেজিস্ট্রি অফিস ইন্সপেকশন করতে যাই। ইন্সপেকশন করতে গিয়ে আমি একটি দলিল বের করে আমি সাব রেজিস্ট্রেশন মহোদয়কে জিজ্ঞেস করি যে আপনি যে এই দলিলটা রেজিস্ট্রি করলেন, এই জমিটা আদৌ আছে কিনা আপনি কি জানেন? তো সেটা আমার জন্য একটা নতুন লেসন। তিনি যেটা বললেন, স্যার আমরা তো আইন অনুযায়ী দলিল রেজিস্ট্রি করি, জমি তো রেজিস্ট্রি করি না। আচ্ছা, দলিল রেজিস্ট্রি করছে, আমরা তো দলিল রেজিস্ট্রি করি এবং আইনও তাই। জমি আছে কিনা সেটা তার দেখার বিষয় না, ডকুমেন্ট দেখার কথা না, তার মানে সে যে যুক্তিতে যাচ্ছে সেই যুক্তি কারেক্ট, যে আমি একটা দলিল হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টটাকে আমি রেজিস্ট্রি করি। তা আমি তখনই মানে দৌড়ে তৎকালীন আইনমন্ত্রীর সাথে আমি দেখা করি। আমি বলবো, স্যার এ তো সমস্যা, তো আপনার যদি খালি কাগজ রেজিস্ট্রি করে তাহলে জমি আছে কি না আছে সেটা তো আর দেখা হবে না। তো সেই সংকটটা আসলে এখনো মিটে নাই। এটাকে একটা আমব্রেলার মধ্যে আনতে, সে আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকুক আর ভূমিতেই থাকুক সেটা সমস্যা না, কিন্তু পুরো বিষয়টাকে আনতে হবে একটা আমব্রেলার নিচে। যদি নিয়ে আসে তাহলে ভালো হয়। আর সেটেলমেন্টের আপনি আরো যেসব সংকটের কথা বলেছেন, যে অনেক সময় দেখা গেল যে আপনার নিজের পৈতৃক ভিটা অন্য আরেকজনের নামে উঠে গেল এবং অনেক সরকারি জমি চলে যাচ্ছে বেহাত হয়ে, আবার ব্যক্তির জমিও যে সরকারের হাতে চলে আসছে না, খাস হয়ে যাচ্ছে। আচ্ছা, খাস হয়ে যাওয়ার অনেকগুলি কারণ থাকে। আপনি খাজনা দিলেন না, সে কারণে খাস হতে পারে, কিন্তু আপনি খাজনা দিচ্ছেন, সবকিছু করছেন, তারপর খাস হয়ে যাচ্ছে, সেটা অনুচিত, সেটা ঠিক না। তাই কাজে আমাদের একটা টোটাল সুপারভিশনের একটা অভাব রয়েছে। ডিজিটালাইজেশন তো চলছে এবং এটাই হচ্ছে ভালো পদক্ষেপ এবং এটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলেই আমার মনে হয় আপনি দেখেন, আপনি যদি আজকে দলিল যদি আপনাকে দেওয়া হয়, পুরনো দলিল পরে আপনি বুঝতে পারবেন, আপনি যত বড় সাহিত্যিক হন না কেন, যে এর ভিতরে এই দলিলের ভাষা কি এবং দলিলে কি বলেছে। আপনি তো এই 12 পাতার যে দলিল সেটা তো আপনার এক পৃষ্ঠায় আপনার আনা যায় এবং সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব, এবং এক পৃষ্ঠায় আনা গেলে তখন সমস্যা হবে। আবার এটা দলিল লেখার সাথে যারা জড়িত এবং আরো সম্প্রদায় যারা, তারা নিশ্চয়ই এটাতে খানিকটা অসন্তুষ্ট হবেন। এখন তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভূমি সংকট। আমাদের জনসংখ্যার অনুপাতে আমাদের সার্বিকভাবে বাংলাদেশের একটা বড় সমস্যা তো ভূমি। আচ্ছা, আমরা চলে আসেন এই জায়গাটায় আসি। 1950 সালে যখন আপনার মানে আমি এটা বলবো প্রথম ভূমি সংস্কার যখন হয়, তখন আমাদের দেশের জনসংখ্যা ছিল মাত্র 4.5 কোটি। এখন আমাদের দেশের জনসংখ্যা 16 কোটি, 4 গুণ। জমির পরিমাণ একটু বাড়েনি। জমির পরিমাণ, কৃষি জমির পরিমাণ অনেক কমেছে। প্রতিদিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কি করা? আমি একবার পশ্চিমবঙ্গে, তখন জ্যোতি বসু ছিলেন মুখ্যমন্ত্রী, তার সাথে আমার মানে পশ্চিমবঙ্গে কিন্তু খুব সুন্দর একটি ভূমি সংস্কার করেছে। সেই ভূমি সংস্কার দেখার জন্য গিয়েছিলাম এবং একটা পর্যায়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করি, আমরা একটি টিম দেখা করি এবং সেই সময় আমি তাকে জিজ্ঞেস করি, আপনি এখন যে প্রশ্নটা আমাকে করবেন সেই প্রশ্নটাই আমি ওনাকে জিজ্ঞেস করি, যে কলকাতার রাস্তায় তো আমরা রাত্রিবেলা দেখলাম বহু লোক রাস্তায় ঘুমাচ্ছে, তা আপনি যে এত ভূমি সংস্কার করলেন, কি লাভ হলো? উনি তখন বললেন যে দেখেন, আমি সামান্য ভূমি সংস্কার করেছি, আমি তো ভূমির পরিমাণ বাড়াতে পারবো না, এখন এটাকে করতে হবে। এতদিন আমি যেটুকু কাজ করেছি হরাইজন্টাল, এখন ভার্টিক্যালি উলম্ব সম্প্রসারণ, এই কাজটুকু যারা করলে পরে ওই লোকটি যাকে আপনি ফুটপাতে দেখে এসছেন, সে এখন বাড়িতে ঘুমাবে।
তো কাজে আমাদের এই জমির যে লিমিটেশনটা আমাদের মানতে হবে। আমাদের যখন ভূমি সংস্কারের আপনার মাইকেল লিপটন বলে একজন বিখ্যাত লোক 1974 সালে বাংলাদেশ সম্পর্কে একটা স্টাডিতে লিখেছেন, বাংলাদেশে ভূমি সংস্কার যদি একেবারে সবচেয়ে সুন্দর ভূমি সংস্কার করা হয়, তাতেও ভূমিহীন মানুষ সবাইকে ভূমি দেওয়া সম্ভব হবে না। 1974 সালের কথা, এবং সেটা হয়নি। একটা বিষয় জানা যে আমাদের আমি যতটুকু দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ভূমি নিয়ে ভূমি সংস্কারের দাবি ছিল, রাজনৈতিক আন্দোলন ছিল ভূমি সংস্কারের, সেগুলো এখন অতটা উচ্চারিত হয় না। এই বিষয়ে বলবো না, একটু বিরতি থেকে আসছি। দর্শক, সময় সংগ্রামের বিরতিতে যাচ্ছি। আমরা রাজনৈতিক দলগুলো ইস্তেহারে দেখতাম যে ভূমি সংস্কার নিয়ে কথা বলছে, এবং বাম রাজনৈতিক দলগুলো ভূমি সংস্কার নিয়ে অনেক রকম সোচ্চার ছিলেন। তারাও তাদের কণ্ঠস্বর স্তীমিত হয়ে গিয়েছে বা সরব না। যদি আমরা 60-এর দশকের কথা চিন্তা করি, 60-এর দশকের ডান বাম নির্বিশেষে সমস্ত দলের নির্বাচনী ইশতেহারের প্রধান একটা বক্তব্য ছিল যে আমরা ক্ষমতায় গেলে ভূমি সংস্কার করব। আমি এটা সৌভাগ্যবশত বলবো, সৌভাগ্যবশত আমাদের এই সরকারের যে নির্বাচনী ইশতেহার, তাতেও কিন্তু ভূমি সংস্কার পয়েন্টটি রয়েছে। একটা সময় এই ভূমি সংস্কারই ছিল তাদের সবচেয়ে বড় পলিটিক্যাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি তাদের মুখে আর নাই। আর আপনি ব্যক্তিগতভাবে যদি দেখেন, আপনার সে আমলে যারা এই কথাগুলি বলতেন তারা সৎ রাজনীতিবিদ ছিলেন। আজকে যদি আপনি সেই সময়কার সেই বাম নেতাদের অধিকাংশেরই দেখেন কার জমির পরিমাণ কত, তো কাজে তারা নীতিগতভাবে সরে এসেছেন, বস্তুত সরে এসেছেন, এবং সঙ্গত কারণে এখন আমার ধারণা তারা ভূমি সংস্কারের কথা বললে বিব্রত বোধ করবেন। কিন্তু আমি এখনো মনে করি ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি, ভূমি সংস্কারের দিকে আমাদের যেতে হবে। হতে পারে আমরা আজকে থেকে 50 বছর আগে যে স্টাইলে করতাম, আজকে হয়তো সেই স্টাইলে করবো না। আগে হয়তো জমি দিতাম, এখন জমি না দিয়ে হয়তো অন্য কিছু দেবো, আজকে এখন হয়তো ফ্ল্যাট দেবো, কিংবা আমাদের আগাতে হবে সেইভাবে। আমি একটা বিষয় যেতে চাই যে আমাদের অর্পিত সম্পত্তি, শত্রু সম্পত্তি এবং মেয়েদেরকে বঞ্চিত করে যে উত্তরাধিকার আইনে সেই মামলাগুলো তো আপনি নিশ্চয়ই দেখেছেন, সেই সমস্যা সংকটগুলো নিশ্চয়ই আপনার অভিসন্দবে এসেছে। আমি আমার চাকরিকালীন সময়ে এবং আমার ইয়েতে এসছে। আমি প্রথমে ধরেন আমরা মেয়েদের সম্পত্তির কথা বলি। প্রথমত ইসলামী ফারায়েজে যেটা আছে এটা নিয়ে আমরা ধরেন কোনো ডিবেটে আমরা যাচ্ছি না, কিন্তু তারপরেও মেয়ের যেটুকু পাওয়ার মেয়ে সেটা পাচ্ছে কিনা, আমি আইনে যেভাবে আছে সেভাবেই মেয়ে সেটাও পাচ্ছে না। আচ্ছা, কিন্তু ইন্টারেস্টিং, আমি আপনার একটা জায়গাতে সিরাজগঞ্জের আমি নিজের স্টাডি, সেখানে আমি দেখার চেষ্টা করলাম যে একটা জায়গাতে পুরুষের কৃষি জমির পরিমাণ কত আর নারীর কৃষি জমির পরিমাণ কত। সেখানে পেয়ে গেলাম যে নারীর কৃষি জমির পরিমাণ বেশি। আচ্ছা, তারপর আমি খুব আগ্রহী হয়ে যেটা কিভাবে বেশি হলো, তখন দেখলাম যে ওখানকার বেশ কিছু লোক ঢাকায় চাকরি করে, তাদের বাড়তি ইনকাম আছে, যেটা হয়তো নিজের নামে কিনলে সমস্যা, এই জমিগুলি স্ত্রীর নামে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই স্ত্রী এই জমিটা উপর তার নিজস্ব কোনো কন্ট্রোল আছে কিনা, জমিটা শুধু আপনার নামে থাকলেই চলবে না, জমির উপর আপনার নিয়ন্ত্রণ থাকতে হবে, জমিটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েরা সেই সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আমি আবার ঠিক তার উল্টো দেখেছি মুক্তাগাছাতে আপনার সিমলা বলে একটি ইউনিয়ন, সিমলা ইউনিয়নে 475 একর কৃষি জমির মধ্যে 471 একর জমির মালিক পুরুষ আর 4 একর জমির মালিক হচ্ছে স্ত্রী। আমি যদি ধরে নেই যে ঠিক আছে ইসলামিক ফারায়েজ অনুযায়ী কন্যা পুত্রের অর্ধেক পাবে, তাহলেও তো সেক্ষেত্রে আপনার অন্তত 150 একর হওয়ার কথা ছিল, তাহলে সেই জায়গাটা সেটা কেন? কাজে এখানে আমার মনে হয় যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। আর পারিবারিক দৃষ্টিভঙ্গি এবং সব মিলিয়ে এখন যেমন আমি নিজে একটি পুত্র এবং একটি কন্যার জনক, আমি কি আমার পুত্র কন্যার মধ্যে কোনো ডিফারেন্স করবো? আমার তো মনে হয় আমি করবো না। কাজে ইন্ডিভিজুয়ালি আমি আর আপনি যদি ডিফারেন্স পরিবার থেকে আসতে হবে, না করলেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যায়। এটা পারিবারিক সমস্যা সমাধান। আচ্ছা, আপনি ভেস্টেড প্রপার্টির কথা বলেছেন। এই ভেস্টেড প্রপার্টির একসময় নাম ছিল এনিমি প্রপার্টি। প্রথমত এনিমি হওয়ার কোনো কারণ নেই, যে এই দেশেরই মানুষ থেকে আমাদের এনিমি হতে যাবে কেন? তো পরবর্তী সময় ঠিক আছে এনিমি না করে আমরা ভেস্টেড করলাম। ভেস্টেড প্রপার্টির অব্যবস্থাপনার চরমে আমি এটা বলবো। কিন্তু আমি তার আগে জানতে চাবো যে এই ভেস্টেড প্রপার্টিটা আসলে এখন কার হাতে আছে? আমরা 1965 পরে কিন্তু ভেস্টেড প্রপার্টির ইস্যুটি এসছে, যখন পাকিস্তান ভারত যুদ্ধ হয়, তখন তারা কারা ক্ষমতায় ছিলেন, পরবর্তী সময়ে কারা ক্ষমতায় ছিলেন, তার পরবর্তী সময়ে কারা ক্ষমতায় ছিলেন, এই ক্ষমতাসীন বিভিন্ন সময় যারা ক্ষমতায় থাকেন, এই জমি জমাগুলি মূলত তাদেরই দখলে। আরেকটা বিষয়ে যেতে চাই, আপনি জেলা প্রশাসক ছিলেন, সেই সময় নিশ্চয় খাস জমি নিয়ে আপনাকে অনেক বিব্রত হতে হয়েছে, যে খাস জমি সরকার নিজের কাছে রাখতে পারে না। আপনি একদম স্পষ্ট করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমি ঢাকা শহরের 32টি খালের চেয়ে বড় খাস জমি তার হয় না। 32টি খাল, এর প্রায় 3/4 দখলে, এবং সেই খালগুলি আমরা বের করে
আলাদাভাবে ভিডিও করে সরকারকে দেখিয়ে আমরা চেষ্টা করেছি, কিছু উদ্ধার করতে পেরেছি, কিছু উদ্ধার করতে পারিনি। এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আপনার দখলদার যিনি, দখলদার অত্যন্ত ক্ষমতাশালী, প্রভাবশালী থাকে, অত্যন্ত প্রভাবশালী, এবং দখলদার কোনো না কোনো ভাবে সরকারের সাথে সম্পর্কিত। মানে যখন যে সরকার থাকে, এবং হ্যাঁ, সেই সরকারের সাথে, এবং সরকারও তখন চায় না যে এটা একটা তাকে ডিস্টেবিলাইজ করে তার নিজের অবস্থান একটু খারাপ করবে, সরকারও সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে চায় না। আমি একদম আমি নাম ধরিয়ে আমি একটা এক্সাম্পল দিই। আমি কক্সবাজারে একসময় চাকরি করতাম, টেকনাফে জালিয়াট দিয়ে বলে একটি দ্বীপ ছিল। সেই দ্বীপে একজন সাবেক এমপি প্রায় 80 একরের মতো জায়গা দখল করে ফেললেন। তো আমরা তদন্ত করলাম, তদন্ত করে রিপোর্ট দিলাম, সরকার পর্যন্ত রিপোর্ট আসলো। সরকারের একজন মাননীয় মন্ত্রী, তৎকালীন ভূমিমন্ত্রী পরিদর্শনে গেলেন। পরিদর্শনে আমি নিজে থেকে বললাম যে এই জায়গাটা তিনি দখল করেছেন। উনি তখন বললেন যে আমাদের দলের কিছু লোক এখন সরকারি পার্টি ছেড়ে চলে যাচ্ছে, আমরা যদি জমিতে হাত দিই উনি হয়তো চলে যেতে পারেন, এটা আপাতত রাখেন, পরে সময় মতো উদ্ধার করবেন। জমিটা পরবর্তী সময় উদ্ধার হয়েছে, কিন্তু এটা হচ্ছে একটা জেনারেল দৃষ্টিভঙ্গি যে আমার পার্টির লোককে আমি কোনোভাবে অসন্তুষ্ট করব না, সে যত অপকর্মই করুক। তাহলে তো রাজনৈতিক চিন্তা সংস্কার দরকার, ভূমি সংস্কার। এটা হচ্ছে একদম প্রথম কথা। এটা প্রথম কথা যে আমাকে আমার চিন্তায় সততা থাকতে হবে এবং এই সততাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে ভূমির অনেক সমস্যার সমাধান, এবং পারিবারিকভাবে যে মেয়েদের ব্যাপারটা হয়ে যাচ্ছে, সুতরাং এটা চিন্তার সংস্কার একটা বড় বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, ভূমি নিয়ে আলোচনা করার জন্য। দর্শক যারা ছিলেন ভূমি বিষয়ক আলোচনার সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।